আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে ঈদের পরেই রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। পর্দার আড়ালে চলছে গোপন সমঝোতা। দিল্লি সফরে আসছেন সজীব ওয়াজেদ জয়। কোমর বেঁধে রাজপথে নামল আওয়ামী লীগ। সংসদে গাড়ি চাইলেন হাসনাত। জামায়াত আমির বললেন, ছোটদের না বলতে নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। ঈদের পর দেশের রাজনীতিতে নতুন করে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এমন একটি পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে। দলটির কার্যক্রম, নেতৃত্বের অবস্থান এবং মাঠ পর্যায়ের তৎপরতা সবকিছু মিলিয়ে একটি পুনরায় সংগঠিত হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, ঈদের পরপরই সংগঠনকে সক্রিয় করার জন্য বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় বা সীমিত কার্যক্রমের পর এখন দলটি আবার রাজপথে নামার মতো পরিস্থিতি তৈরি করছে। এই প্রেক্ষাপটে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানো হয়েছে এবং বিভিন্ন এলাকায় সাংগঠনিক অবস্থান শক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে, দলটি রাজনৈতিক মাঠে নিজেদের উপস্থিতি জোরালোভাবে জানান দিতে চায়। এদিকে হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে আওয়াজ তুলেছেন যে দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে তিনি রাজপথ ছাড়বেন না। তার এই অবস্থান মাঠ পর্যায়ে একটি সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত দেয়। রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। এর মাধ্যমে দলীয় সমর্থকদের সংগঠিত করা এবং জনমত গঠনের চেষ্টা স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষণে প্রায়ই একটি বিষয় উঠে আসে, বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংঘাতে জড়ালে প্রতিপক্ষের জন্য তা সহজ হয় না। অতীত অভিজ্ঞতার আলোকে অনেকেই মনে করেন এই দলটির সাংগঠনিক শক্তি এবং ঐতিহাসিক ভিত্তি বেশ দৃঢ়, ফলে রাজনৈতিক প্রতিযোগিতায় তাদের উপস্থিতি সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই বাস্তবতা বর্তমান পরিস্থিতিতেও আলোচনায় এসেছে। অন্যদিকে বিরোধী রাজনীতির অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কার্যকারিতা এবং রাজনৈতিক সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের একটি মনোনয়ন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। সেখানে বিএনপি এর পক্ষ থেকে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যিনি পূর্বে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই ঘটনাটি রাজনৈতিক বাস্তবতার একটি জটিল দিক তুলে ধরে। এদিকে নেতৃত্বের প্রশ্নে গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এসেছে। সজীব ওয়াজেদ জয়ের দিল্লি সফরকে কেন্দ্র করে দলীয় নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন বা নতুন সিদ্ধান্তের বিষয়টি আলোচনায় এসেছে। জানা গেছে, তিনি দিল্লিতে গিয়ে তার মা শেখ হাসিনা এর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকে দলীয় ভবিষ্যৎ নেতৃত্ব এবং সংগঠন পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এই সফরের তাৎপর্য শুধু পারিবারিক বা ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে দলের নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছেন। তার সক্রিয় অংশ ভবিষ্যতে দলের নেতৃত্ব কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার বিষয়টি এখানে গুরুত্ব পেতে পারে। দিল্লিতে সম্ভাব্য বৈঠকের পর দলের নেতৃত্বে কারা আসতে পারেন সে বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণার আসার কথাও বলা হচ্ছে। এটি হলে দলটির পুনর্গঠন প্রক্রিয়া আরও স্পষ্ট রূপ পাবে। একই সঙ্গে মাঠ পর্যায়ের কর্মসূচি এবং কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ও আরও সুসংহত হতে পারে। সব মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নতুন গতি পাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। একদিকে রাজপথে কর্মসূচির প্রস্তুতি, অন্যদিকে নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়া, এই দুই দিক একসঙ্গে এগোচ্ছে। এর ফলে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান, জনগণের প্রতিক্রিয়া এবং সরকারের পদক্ষেপ সবকিছু মিলিয়েই আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারিত হবে। তবে এটুকু স্পষ্ট যে রাজনৈতিক মাঠে আবারও একটি সক্রিয় প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হওয়ার দিকে পরিস্থিতি এগোচ্ছে। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে সংসদ সদস্যদের সুযোগ সুবিধা, বিশেষ করে যানবাহন ও দাপ্তরিক অবকাঠামো নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনার কেন্দ্রে ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ অর্থাৎ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার অনুরোধ জানান, যা পরবর্তীতে সংসদে একটি বিস্তৃত আলোচনার জন্ম দেয়। মঙ্গলবার ২১ এপ্রিল অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনের এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, সংসদ সদস্যরা অনেক সময় প্রয়োজনীয় কিছু বিষয় প্রকাশ করতে সংকোচ বোধ করেন। তিনি উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানদের নিজস্ব গাড়ি থাকলেও সংসদ সদস্যদের অনেক ক্ষেত্রে ভাড়ায় গাড়ি ব্যবহার করতে হয়। এতে তাদের জনগণের কাছে পৌঁছতে এবং দায়িত্ব পালনে কিছুটা অসুবিধা সৃষ্টি হয়। তাই জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও কার্যকর করতে সংসদ সদস্যদের জন্য একটি নির্দিষ্ট যানবাহনের ব্যবস্থা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী কর্তৃক দেওয়া একটি গুরুত্বপূর্ণ নীতিগত নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী সংসদীয় দলের বৈঠকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে সংসদ সদস্যরা জন আকাঙ্ক্ষার বাইরে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবেন না এবং কেউ শুল্কমুক্ত গাড়ি নেবেন না। এই নির্দেশনা মূলত একটি সদামাটা ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ একই সঙ্গে বিষয়টির বাস্তবতা স্বীকার করে বলেন, সংসদ সদস্যদের যানবাহনের প্রয়োজনীয়তা পুরোপুরি উপেক্ষা করা যায় না। তাই এই বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা করে একটি সমাধান খুঁজে বের করার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। তার বক্তব্যে স্পষ্ট হয় যে নীতিগত অবস্থান বজায় রেখে বাস্তব প্রয়োজনের সঙ্গে সমন্বয় করার একটি প্রচেষ্টা রয়েছে। এই সময় বিরোধী দল নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আলোচনায় অংশ নিয়ে একটি মন্তব্য করেন, যা সংসদে ভিন্নধর্মী প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তিনি বলেন, ছোটদের কখনো না বলতে নেই, তাদের আবদারে সব সময় হ্যাঁ বলা হয়। তার এই মন্তব্য মূলত হাসনাত আবদুল্লাহ এর প্রস্তাবের প্রতি একটি নমনীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যদিও এতে সরাসরি কোনো সিদ্ধান্তের ইঙ্গিত নেই। পরে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, সরকারি দর যেমন শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার নীতি অনুসরণ করছে, তেমনি বিরোধী দলও আগেই একই ধরনের অবস্থান নিয়েছে। এতে বোঝা যায় যে সংসদ সদস্যদের মধ্যে অতিরিক্ত সুবিধা গ্রহণ না করার বিষয়ে একটি নীতিগত ঐক্যমত্য বিদ্যমান। এই আলোচনার পটভূমিতে সংসদ সদস্যদের জন্য দাপ্তরিক অবকাঠামো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সামনে আসে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান যে দেশের প্রতিটি উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি পরিদর্শন কক্ষ তৈরি করা হবে। এই কক্ষগুলোতে অ্যাটাচ বাথরুম, উন্নতমানের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব সুবিধা থাকবে। তিনি আরও জানান, বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে সরাসরি কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব না হওয়ায় এই কক্ষগুলোর নাম পরিদর্শন কক্ষ রাখা হবে। তবে এসব কক্ষ থেকেই সংসদ সদস্যরা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারবেন। কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় একাধিক উপজেলা থাকলে প্রতিটি উপজেলাতেই এমন কক্ষের ব্যবস্থা করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যে সরকারি আদেশ জারি করা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সংসদে এই ঘোষণা দেওয়ার পর সরকারি ও বিরোধী উভয় দলের সদস্যরাই টেবিল চাপড়িয়ে বিষয়টিকে স্বাগত জানান, যা একটি প্রতিক্রিয়া ও বিরল ঐক্যমত্যের উদাহরণ। এই প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহ পরিদর্শন কক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বলেন, অন্তত একটি বসার জায়গা নিশ্চিত হয়েছে, যা সংসদ সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ। তবে তিনি আবারও যানবাহনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন এবং বলেন, জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছতে একটি গাড়ির ব্যবস্থা করা হলে তা তাদের দায়িত্ব পালনে সহায়ক হবে। সার্বিকভাবে এই সংসদীয় আলোচনায় দুটি বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে। প্রথমত, সংসদ সদস্যদের জন্য মৌলিক অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। দ্বিতীয়ত, অতিরিক্ত সুবিধা গ্রহণের ক্ষেত্রে একটি সংযত ও নীতিনির্ভর অবস্থান বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করেই ভবিষ্যতে সংসদ সদস্যদের কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।